মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটছে তা কিন্তু সত্যিই চিন্তার বিষয়। খুবই উদ্বেগজনক। বিশেষ করে ১৩ই জুন যখন ইসরায়েল হামলা চালালো, সেখান থেকেই তো ইরান ইসরায়েল সংঘাত একটা নতুন বেশ বিপজ্জনক দিকে মোড় নিল। একদম। আজকে আমরা চেষ্টা করব এই পুরো পরিস্থিতিটা একটু তলিয়ে দেখতে, আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেঁটে বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটছে। আর আমেরিকার ভূমিকা কি হতে পারে? হ্যাঁ, আমেরিকার সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সাম্প্রতিক ঘোষণার পর ব্যাপারটা আরও জরুরি হয়ে পড়েছে। ঠিক। পরিস্থিতিটা দেখুন ভীষণ জটিল আর খুব দ্রুত পাল্টাচ্ছে। একদিকে তো সরাসরি সামরিক হামলা, পাল্টা হামলা চলছেই। হ্যাঁ। অন্যদিকে এর সাথে জড়িয়ে আছে মানবিক সংকট, গভীর সংকট। আর পর্দার আড়ালে আন্তর্জাতিক কূটনীতি তো আছেই। হ্যাঁ, আমাদের কাজ হবে আসলে এই সূত্রগুলো থেকে পাওয়া আসল তথ্যগুলো বের করে আনা, যাতে বোঝা যায় যে এই পরিস্থিতির পেছনে মূল শক্তিগুলো কি, কারা চালাচ্ছে। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক একদম প্রথম দিকটা দিয়ে, সংঘাতের শুরুটা। ইসরায়েল তো শুরুতেই ইরানের ওই যে কুদস ফোর্স, হ্যাঁ, বিপ্লবী গার্ডের বৈদেশিক শাখা, তাদের সিনিয়র কমান্ডার সাইদ ইজাদি তাকে সহ কয়েকজন বড় মাপের লোককে টার্গেট করল। শুধু তাই না, শুধু তাই নয়, তাদের মিসাইল কর্মসূচি আর ওই পারমাণবিক কর্মসূচির ওপরেও বেশ বড়সড় আঘাত এনেছে। ঠিক। যেমন ধরুন আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টর। হ্যাঁ, ওটা তো প্লুটোনিয়াম তৈরির একটা পথ হতে পারত ইরানের জন্য। একদম। আর ফোল্ডো, যেটা মাটির নিচে খুব সুরক্ষিত একটা পারমাণবিক স্থাপনা, হ্যাঁ, সেখানেও হামলা হয়েছে। এই আক্রমণগুলোর মানে কি দাঁড়ায় কৌশলগত দিক থেকে? দেখুন, ইসরায়েলের লক্ষ্য তো বেশ স্পষ্টই। তারা চাইছে ইরানের সামরিক ক্ষমতা, অ্যাটাক করার ক্ষমতা, আর তাদের যে নিউক্লিয়ার অ্যাম্বিশন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, হ্যাঁ, সেটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, দুর্বল করে দেওয়া, বড় কমান্ডারদের হত্যা করে নেতৃত্বকে ধাক্কা দেওয়া। আর পারমাণবিক স্থাপনায় হামলা করে তাদের প্রোগ্রামটা পিছিয়ে দেওয়া, এটাই উদ্দেশ্য। কিন্তু ইরানও তো চুপ করে বসে নেই। না না, একদমই না। তারাও তো ইসরায়েলের হাইফা, তারপর বীরশেবা, এইসব গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এগুলো দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। আর ১৯শে জুনের ওই হামলাটা বীরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে, ওটা তো খুবই দুঃখজনক আর নিন্দনীয় একটা ঘটনা। অনেক মানুষ আহত হয়েছেন সেখানে। এই যে হামলা পাল্টা হামলা চলছে, এতে হতাহতের সংখ্যাটাও তো বেশ ভয়ের, তাই না? অবশ্যই। ইরানে ধরুন প্রায় ৬৩৯ জনের মতো মারা গেছেন। এর মধ্যে সাধারণ মানুষও আছেন, সামরিক লোকও আছেন। আর আহত? আহত ১৩০০র বেশি। অন্যদিকে ইসরায়েলের নিহতের সংখ্যা হয়তো তুলনামূলকভাবে কম, ২৫-২৪ জন। কিন্তু আহতের সংখ্যা তো অনেক বেশি, প্রায় ২৩৬৮ জন। ঠিক। এই সংখ্যাগুলোই আসলে বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। এর বাইরেও তো প্রভাব আছে, অর্থনৈতিক প্রভাব নিশ্চয়ই পড়ছে। পড়ছে তো বটেই। যেমন ধরুন ইসরায়েলের ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম বা অন্য যা কিছু আছে, হ্যাঁ, ওগুলো চালু রাখতেই নাকি প্রতিদিন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। বিলিয়ন ডলার প্রতিদিন? এটা তো দীর্ঘমেয়াদে একটা বিরাট বোঝা। অবশ্যই। আর অন্যদিকে দেখুন, জেনেভাতে যে আলোচনা শুরু হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন আর ইরানের মধ্যে, সেটাও তো এখন থমকে আছে। কেন? ইরান শর্ত দিয়েছে, তারা বলছে ইসরায়েল যদি হামলা পুরোপুরি বন্ধ করে তবেই তারা আলোচনায় ফিরবে। আচ্ছা, এখানেই তো আমেরিকা ফ্যাক্টরটা চলে আসছে, তাই না? ঠিক এই পয়েন্টে। কারণ এই সময়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ঘোষণাটা এলো। হ্যাঁ, যে আমেরিকা আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে তারা এই সংঘাতে আরও জড়াবে কি না। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালাবে কি না সেই সিদ্ধান্তেও। তিনি একটা ডিসাইসিভ উইন্ডোর কথা বলছেন, একটা নির্ণায়ক সময়সীমা। এই ২ সপ্তাহের ব্যাপারটা ঠিক কি? এটা কি শুধু কথার কথা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ২ সপ্তাহ, এটা একদিকে যেমন কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা হতে পারে, অথবা অন্যদিকে এটা সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে হতে পারে। ট্রাম্প প্রশাসন হয়তো দেখতে চাইছে আন্তর্জাতিক চাপ আর এই সামরিক হুমকির মুখে ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করে কিনা। এমনও হতে পারে তারা হয়তো ফর্ডোরের মতো সুরক্ষিত জায়গায় অ্যাটাক করার প্ল্যানও রেডি করে ফেলেছে, যদিও বলছে যে ফাইনাল অর্ডারের আগে ডিপ্লোমেসির দরজা খোলা আছে। ট্রাম্পের কথাটা কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ ছিল। আগামী সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম।
এটা স্পষ্ট ইঙ্গিত যে ওয়াশিংটন বড় কোনো পদক্ষেপের কথাই ভাবছে। তাহলে আগামী দিনগুলোতে কি হতে পারে, মানে কি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি? দেখুন, কয়েকটা সম্ভাবনা তো উকি দিচ্ছেই। এক, আমেরিকা সরাসরি সামরিক পথে যেতে পারে, বিশেষ করে যদি তাদের মনে হয় যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা। 2, হতে পারে ইরান কিছুটা নরম হল, মিসাইল হামলা বন্ধ করল, পারমাণবিক কর্মসূচিতে হয়তো কিছু নিয়ন্ত্রণ আনল। তাহলে জেনেভা আলোচনা আবার শুরু হতে পারে, হয়তো একটা যুদ্ধবিরতিও আসতে পারে। আর খারাপ দিকটা? 3 নম্বর সম্ভাবনা, পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া। যদি ধরুন লেবাননের হেজবোল্লা বা ওই অঞ্চলের অন্য শক্তিগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। তাহলে তো পুরো মধ্যপ্রাচ্যই আরও অস্থিতিশীল হয়ে পড়বে। ঠিক তাই। আর চতুর্থ সম্ভাবনা, যা এর মধ্যেই ঘটছে, মানবিক সংকট। এই সংঘাত যত দীর্ঘ হবে, এই সংকট তত বাড়বে। খাদ্য, চিকিৎসা, আশ্রয় এসবের অভাব আরও তীব্র হবে। সুতরাং আমরা দেখছি যে ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে এসে দাঁড়িয়েছে। সামরিক উত্তেজনার চরমে, মারাত্মক সব হামলা হচ্ছে, হাসপাতালও বাদ যাচ্ছে না। আন্তর্জাতিক মহল সংযমের কথা বলছে, কিন্তু কূটনীতি একটা খুব সরু সুতোর উপর ঝুলছে। আর মানবিক পরিস্থিতি তো উদ্বেগজনক বটেই। আর সব কিছুর কেন্দ্রে এখন ওই আগামী 2 সপ্তাহ আর আমেরিকার সম্ভাব্য সিদ্ধান্ত। গোটা বিশ্ব এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ট্রাম্প প্রশাসন কি শেষ পর্যন্ত সামরিক পথই বেছে নেবে? এই আগুন কি আরও উস্কে দেবে, নাকি কূটনীতির মাধ্যমে কোনো একটা সমাধান আসবে? এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা অনেকটাই এর উপর নির্ভর করছে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে 2 সপ্তাহের সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, এটা কি আসলেই সংকট সমাধানের একটা সুযোগ, নাকি এটা আরও বড়, আরও বিধ্বংসী একটা সংঘাতের দিকে প্রথম পদক্ষেপ? এটা সত্যিই ভাবনার বিষয়।